এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ মরতে চায়, কারণ এখানে মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু মানেই মুক্তি। সেই শহরের নাম কাশী, যাকে আমরা বেনারস বা বারাণসী নামে চিনে থাকি। এই শহরের বয়স কত জানেন? ইতিহাস বলে 5000 বছরেরও বেশি, কিন্তু হিন্দু বিশ্বাস বলে কাশীর কোনো জন্ম নেই, কারণ কাশী চিরন্তন। কাশী শব্দের অর্থ হচ্ছে আলো, যে আলো অজ্ঞতার অন্ধকার দূর করে। পুরাণ অনুযায়ী এই শহর গঙ্গার তীরে নয়, বরং মহাদেবের ত্রিশূলের উপরে স্থাপিত। এই কারণেই প্রলয় এলেও কাশী ধ্বংস হয় না, কারণ এখানকার অধিপতি কোনো রাজা বা কোনো সরকার নয়, স্বয়ং মহাদেব। ভারতে আছে 12টি জ্যোতির্লিঙ্গ, কিন্তু কাশী বিশ্বনাথ একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিব নিজেই স্থায়ী বাসিন্দা। এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে, আবার বহুবার গড়ে উঠেছে, কিন্তু প্রতিবারই কাশী ফিরে এসেছে, কারণ বিশ্বাস ভাঙা যায় কিন্তু ভক্তি নয়। কাশীতে গঙ্গা শুধু নদী নয়, সে একজন মা। এখানে স্নান মানে শুধু শরীর ধোয়া নয়, আত্মাকেও হালকা করা। কেউ আসে বিশ্বাস নিয়ে, কেউ আসে প্রশ্ন নিয়ে, কেউ আসে জীবনের অর্থ খুঁজতে, কারণ কাশী কাউকে উত্তর দেয় না, কিন্তু কাউকে খালি হাতেও ফেরায় না। হয়তো কাশীকে বোঝা যায় না, কেবল অনুভব করা যায়। আর একদিন যদি জীবন খুব ভারী লাগে, তাহলে কাশী আপনাকেও ডাকবে। সেই ডাক শুনেই 16ই জানুয়ারি আমি বেরিয়ে পড়েছিলাম মহাদেবের নগরী কাশীর উদ্দেশ্যে। সন্ধ্যে 7:55 নতুন বিভূতি এক্সপ্রেসে চড়ে রওনা দিয়েছিলাম বারাণসী বা বেনারস জংশনের উদ্দেশ্যে। পরের দিন প্রায় 4.5 ঘন্টা লেটে পৌঁছেছিলাম বারাণসীতে। হয়েছে একটা কথা আছে, উনি যতক্ষণ না অ্যাপ্রুভাল দেবে ততক্ষণ ওনার দুয়ারে পদার্পণ করা খুবই চাপের বিষয়। যাই হোক, 3.5 ঘন্টা লেটে দুপুর 1:30টায় পৌঁছায় বারাণসী জংশন। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে পার অটো 300 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের বুক করা এয়ারবিএনবি ইউএস রেসিডেন্সিতে, যেটা ছিল 80 ঘাটের একদম পাশে নাগুয়ালাঙ্কা নামের এক পাড়াতে। সেখানে চেক ইন করে ঝটপট স্নানটা সেরে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ মনকে সান্ত্বনা দিলেও পেটকে দেওয়া যায় না। তারপর ভোজন সেরে বেরিয়ে পড়লাম মহাদেবের নগরীর একটা ছোট্ট ঘাট 80 ঘাটকে এক্সপ্লোর করতে। ভারতের আত্মা যদি কোথাও ধরা পড়ে, তাহলে তা পড়ে বেনারসে, আর বেনারসের হৃদয় যদি কোথাও স্পন্দিত হয়, তা হয় গঙ্গার ঘাটে। তাই আজ আমরা এসে দাঁড়িয়েছি কাশীর এক পবিত্র কোণ 80 ঘাটে, যেখানে সন্ধ্যা নামলেই আলো, ভক্তি আর বিশ্বাস একসাথে নাচতে শুরু করে। কথিত আছে এখানেই অসি নদী এসে মিশেছে মা গঙ্গার বুকে। এই মিলনস্থলেই দিনের শেষে মানুষ ছেড়ে যায় তার ক্লান্তি, আর সন্ধ্যার আলো খুঁজে পায় শান্তি। পর্যটক, সাধু, ছাত্র, বৃদ্ধ সবাই এখানে সমান, কারণ গঙ্গার সামনেই সবাই ভক্ত। সূর্য ধীরে ধীরে ডুবে যায়, আর 80 ঘাটে শুরু হয় এক অলিখিত উৎসব। পুরোহিতরা সারিবদ্ধভাবে দাঁড়ান, হাতে আগুনের প্রদীপ, মুখে মন্ত্র আর মনে অগাধ বিশ্বাস। এই পদ্ধতি শুধু আচার নয়, এটা আত্মাকে শুদ্ধ করার এক মুহূর্ত। এই শব্দে যেন কেঁপে ওঠে বাতাস, শঙ্খ, ঘণ্টা আর মন্ত্রের ধ্বনিতে সময় থমকে যায়। আগুনের শিখা যখন আকাশ ছুঁতে চায়, তখন মনে হয় এই আলো শুধু প্রদীপের নয়, এই আলো বিশ্বাসের। কেউ চোখ বন্ধ করে প্রার্থনায় ডুবে, কেউ নীরবে তাকিয়ে, কারণ এই মুহূর্ত ভাষার বাইরে। এখানে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বিদেশি, কিন্তু আরতির সময় সবাই শুধু মানুষ। গঙ্গার বুকে ভাসতে থাকা প্রদীপগুলো বহন করে হাজারো প্রার্থনা, আর এই আরতি শেখায় আলো ছাড়তে গেলে আগুন হতে হয় না, বিশ্বাসটা থাকলেই যথেষ্ট। তাই দিন শেষ হলেও 80 ঘাটের গল্প শেষ হয় না। যদি কখনো জীবনে শান্তি খুঁজতে বেরান, তাহলে এক সন্ধ্যায় চলে এসেন এখানে। তারপর 80 ঘাটের গঙ্গা আরতি দেখে রাতের ডিনারে 20 টাকার বিনিময়ে 2টো আলুর পরোটা নিয়ে চলে এলাম রেসিডেন্সিতে। তারপর আর কি, খেয়ে একদম ঘুম। পরের দিন ইচ্ছা ছিল ভোরবেলা 5টায় উঠে বেনারস এক্সপ্লোর করা শুরু করা, কিন্তু ভাগ্য সে আর নতুন কি করবে। সেই ঘুম ভেঙে বসলো পরের দিন সকাল 7টায়। মনটা যেন কোথাও একটু ভেঙে গেল, যে এত কিছু 3 দিনে কি করে ম্যানেজ করব। আগের দিনের 4 ঘন্টা ট্রেন লেট, আজকের 2 ঘন্টা এক্সট্রা ঘুম, কিন্তু ওই যে যার কাছে গেছি সেই যে নিরাশ করবে, এটা কি কখনো হয়? তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে পুজো দেব বলে। কিন্তু সমস্যা এটাই ছিল যে সেদিন ছিল মৌনী অমাবস্যা। 2.5 কিলোমিটার আগে রাস্তায় নো এন্ট্রি, সাথে 4 ঘন্টারও উপরের লাইন। কিন্তু সেটাও সমস্যা ছিল না, সমস্যা ছিল আমাদের দলের একজন বৃদ্ধ মানুষ। এখানে 25 বছর বয়সে 2 ঘন্টা কোথাও দাঁড়ালেই অবস্থা খারাপ, এখানে এতটা পথ চলে ভিড় ঠেলে পুজো দেওয়াটা কোথাও যেন একটা অসম্ভবই ছিল। তাই সময়টাকে নষ্ট না করে চলে গেলাম বেনারসের বিখ্যাত বোট রাইডে। আমাদের 13 জনের মাথা পিছু 200 টাকায় ফুল বোট ভাড়া করে বেরিয়ে পড়লাম মহাদেবের নগরী কাশীর 84টা ঘাট এক্সপ্লোর করতে।
পুরাণ হিন্দু দর্শনে বলা হয় মানুষ জন্ম নেয় 84 লক্ষ যোনিতে, আর কাশীর 84টা ঘাট প্রতীক সেই দীর্ঘ জন্ম মৃত্যুর চক্রে। আর প্রতিটা ঘাট বলে এক একটা গল্প। 84টা ঘাট মানেই 84টা গল্প। কোনো ঘাটে সাধকের তপস্যা, কোনো ঘাটে প্রেমের চুপচাপ প্রতিশ্রুতি, কোনো ঘাটে বিদায়, কোনো ঘাটে নতুন শুরু। এই শহরে কেউ আসে কাঁধে ব্যাগ নিয়ে, কেউ আসে কাঁধে সব নিয়ে, কিন্তু গঙ্গা মা সবাইকেই সমানভাবে গ্রহণ করে। বেনারসের 84টা ঘাট কেউ গুনে দেখে না, এগুলো হাঁটা হয়, ছোঁয়া হয় এবং অনুভব করা হয়। এখানে জীবন আর মৃত্যু একই সিঁড়িতে বসে কথা বলে। এই শহর শেখায় সবকিছু ধরে রাখতে নেই, কিছু ছেড়ে দিতেই হয়। আপনি যদি একদিন ক্লান্ত হয়ে পড়েন, মনে রাখবেন গঙ্গার ধারে কোথাও আপনার জন্য একটা সিঁড়ি অপেক্ষা করছে। বেনারস আপনাকে বদলাতে চায় না, বেনারস আপনাকে মেনে নিতে শেখায়। জীবন যেমন আছে মৃত্যু তেমন আসবে, সবকিছু মেনে নেওয়ার সাহস দেয় এই 84 ঘাট। এখানে এসে মানুষ বুঝতে পারে আমরা সবাই ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাস আর আত্মা চিরন্তন। তারপর সেখান থেকে বেনারসের সবচেয়ে সুন্দর ফটোজেনিক ঘাটে নেমে এক্সপ্লোর করা শুরু করলাম বেনারসের গলি। কিন্তু তখনও মনে একটাই চিন্তা চলছিল যে সত্যিই কি ওনার দর্শন পাবো, কারণ অলরেডি বেনারসে পৌঁছে 2 দিন আমাদের বেরিয়ে গেছিল। সেই ভাবনা নিয়ে হোটেলে পৌঁছে খেয়ে নিলাম মায়ের গরম গরম ডাল ভাত, আলু ভাজা আর ফুলকপির তরকারি। হ্যাঁ, শুনে একটু অবাক লাগলেও 13 জনের মাত্র 23 টাকা মাথা পিছু আমাদের খাবারের খরচ পড়তো। চিন্তা নেই, সেটারও আইটিনারি সমেত খরচা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা দশাসমেত ঘাটের গঙ্গা আরতি দেখতে। কিন্তু যখন দশাসমেত ঘাটে গিয়ে পৌঁছালাম তখন অলরেডি আরতি শুরু হয়ে গেছে, আর বোটে করে 80 ঘাট থেকে দশাসমেত ঘাট যেতেই আরতি শেষ হয়ে যাবে। তাই শেয়ারিং এ 100 টাকা মাথা পিছু দিয়ে রাতের বেনারসকে আবারও গঙ্গা পক্ষ দিয়ে দেখার জন্য বেরিয়ে পড়লাম নমঘাটের উদ্দেশ্যে। সন্ধ্যের বেনারস গঙ্গা পক্ষ দিয়ে সে যেন এক অনবদ্য অনুভূতি। তারপর 1.5 ঘন্টার সেই বোট সফর শেষ করে টুকটাক বাজার করে ঝটপট চলে এলাম হোটেলে, কারণ তখনও পুজো দেওয়া কিভাবে হবে, কখন হবে সেটা ডিসাইড হয়নি। কিন্তু ওই যে আগেই বলেছিলাম মহাদেবের নগরী, উনি সব ঠিক করে দেবে। তাই রাতে হোমস্টেতে ফেরার সময় রাস্তায় একজন ড্রাইভার দাদার সাথে কথা হলো। উনি বললেন পরের দিন যেহেতু সোমবার ছিল তাই ভিড়টা এড়িয়ে সুগম দর্শন করাটাই ভালো, যেটা ভোর 4টে থেকে 5টা পর্যন্ত হয়, মাথা পিছু 300 টাকা দিয়ে। সেই পথে এগিয়েই দাদার হাতে তুলে দিলাম পরের দিনের পুরো আইটিনারি। সকাল সকাল বিশ্বনাথ বাবা এবং কাল ভৈরবের দর্শন করে আমরা বেরিয়ে পড়বো 7-8টা আরো মন্দির এক্সপ্লোর করতে। তাই ঝটপট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম রাত 2টোর সময়, কারণ 2:30টার মধ্যে গিয়ে লাইন দিতে হবে, নয়তো 300 টাকার বদলেও নাকি 3 থেকে 4 কিলোমিটার লাইন পড়ে যায়। তারপর রাত 2:45-টের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যার টানে বেনারস আসা তার দর্শনের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ বাবার দর্শন করে যখন মন্দির থেকে বেরালাম, পায়ের নিচে সেই ঠান্ডা পাথর আর বুকের ভিতর এক অদ্ভুত ভার, যেন কিছু হারালাম আবার যেন সবকিছুই পেয়ে গেলাম। এই কয়েক মিনিট আগেও আমি একজন সাধারণ মানুষ ছিলাম, নানান চিন্তা, নানান দায়, অসম্পূর্ণ স্বপ্ন আর অগণিত প্রশ্ন নিয়ে। কিন্তু গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে যখন চোখ বন্ধ করেছিলাম, মহাদেবের সামনে একটাও কথা মুখে আসেনি। হয়তো আমার মধ্যে সেই চাওয়ার সাহসটুকু ছিল না। পুজোর পর বেরিয়ে এসে যখন বুঝলাম আমি কিছু চাইনি, অথচ মনে হচ্ছে সব বোঝা যেন কেউ কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। চারপাশের মানুষে কেউ কাঁদছে, কেউ আবার চুপচাপ বসে আছে। এই নীরবতাই হয়তো কাশীর সবচেয়ে ঝোড়ো আওয়াজ। এখানে এসে বুঝি আমরা সবাই ক্ষণস্থায়ী আর তিনি চিরন্তন। গঙ্গার দিকে তাকিয়ে যেন মনে হয় জীবনটা বয়ে চলে এই নদীর মতোই, কখনো শান্ত, কখনো উত্তাল। আর কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে একটা প্রশ্ন মাথার ভিতর বারবার ঘোরে, আমি কি আজ একটুও ভালো মানুষ হয়ে ফিরছি? হয়তো এইটাই কাশীর আশীর্বাদ, চাওয়া নয়, জীবন বদলানোর একটা জায়গা। কাশী বিশ্বনাথ বাবার দর্শন করে বেরিয়ে পড়েছিলাম কাশীর রক্ষক দেবাদিদেব মহাদেবের রুদ্র অবতার কাল ভৈরব বাবার দর্শন করতে। পুরাণ বলে কাশীতে এসে কাল ভৈরবের দর্শন না নিলে নাকি কাশীতে আসাই বৃথা। তাই কাল ভৈরবের দর্শন করে বেরিয়ে পড়লাম কাশীর আরো 5টা মন্দির দর্শন করতে। অ্যাকচুয়ালি কি জানেন তো, কাশী কোনো টুরিস্ট স্পট নয়। কেউ যদি বলে আমরা কাশী ট্যুরে যাচ্ছি তাহলে সেটা আমার মতে ভুল। কাশীর প্রতিটা মন্দির হচ্ছে এক একটা গল্প। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রাম মন্দির, সত্যনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, ব্রহ্মা বিষ্ণু মন্দির আর তুলসী মন্দির দর্শন করতে। এক একটা মন্দির দর্শন করে অনুভব হলো এটা যেন কাশী শহরেরই এক একটা গল্পের অংশ। যাই হোক, সব মন্দির দর্শন করে চলে গেলাম বেনারসি শাড়ির মার্কেটে। যদিও বা এর ব্যাপারে আমার খুব একটা ধারণা বা জ্ঞান দুটোই নেই, তাও আমার মতে এইসব দোকানে না গিয়ে লোকাল মার্কেট থেকে যদি আপনারা শাড়ি নেন তাহলে আরো ভালো হয়। কমিশনের জন্য টোটো বা অটো দাদারা নিয়ে যায়, কি বা করবেন, ওটাও তো ওনাদের রুটি রোজি না। যাই হোক, মধ্যরাত 2টোর সময় বেরিয়ে যখন বুঝলাম শরীর আর দিচ্ছে না, তখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 2টো। হোটেলে
গিয়ে কিছু না খেয়ে শরীরটাকেই বিছানায় ফেলতে হারিয়ে গেলাম নিদ্রার দেশে। তারপর সন্ধ্যেবেলা উঠে যে কাজটা রয়ে গেছিল দশাশ্বমেধ ঘাটের আরতি দেখা, সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বোটে 137 টাকা মাথা পিছু দিয়ে গঙ্গা মাকে নিয়েই দেখে নিলাম সেই আরতি দেখে চলে এলাম রেসিডেন্সিতে, কারণ রাতটা আজকের খুব কঠিন আমার জীবনে। ঠিক করেছিলাম মধ্যরাতে গিয়ে মণিকর্ণিকার সেই ডেট সেলিব্রেশন দেখবো, আর সেটার যা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের নয় পরের ভিডিওতেই শোনাবো। আজকে আমাদের বেনারসকে ছেড়ে আবারও ফেরার পালা সেই একঘেয়ে জীবনে। বেনারস ছেড়ে যাওয়ার দিনটা আর 5টা ফেরার দিনের মতো নয়। এখানে কেউ তাড়াহুড়া করে না, তবুও ট্রেনের সময় ঘনিয়ে আসে। ঘাটগুলো আজ যেন একই রয়ে গেছে, গঙ্গা আজও বয়ে চলেছে। কিন্তু এই 4 দিনে একটু হলেও শুধু আমি বদলে গেছি। ভোরবেলা ঘুম থেকে উঠে কথা বলতেও ইচ্ছা করে না। বাইরের ব্যালকনিটায় দাঁড়িয়ে যেন মনে হয় এই আলোটা আজকে একটু বেশি চুপ। বেনারস জানে আজ আমি চলে যাব। শেষবার গঙ্গার ধারে গিয়ে দাঁড়াই, মা গঙ্গাও কিছু বলে না। তিনি শুধু বইতে থাকে আর শুধু বলতে থাকে, যা কিন্তু মনে রাখিস আমি এখানেই আছি। আমি শুধু তার কাছে হাত জোর করি আর একটাই কথা বলি, ধন্যবাদ। এই গলিগুলো আর নতুন নয়, এরা আজ পরিচিত। চারিদিক যেন শুধু আমায় বলে আবার আসিস। আজকে বেনারস থেকে চলে এলেও সে যেন কোথাও একটা বুকের ভিতরে আরো কাছে এসে গেছে। ওই যে বলেছিলাম বেনারস কাউকে ধরে রাখে না, সে শুধু থেকে যায় মানুষের ভিতরে। তাই আবারও বলি, যদি কখনো জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে একবার বেরিয়ে আসুন বেনারস থেকে।